স্টেডিয়াম বুলেটিনে সবাইকে স্বাগত। জয় জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আপনাদের প্রতিক্রিয়া ফিডব্যাক অনেক পাচ্ছি, তার জন্য প্রথমেই ধন্যবাদ স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের। আর আজকে স্টেডিয়াম বুলেটিনে শুরু করছি আবার সেই চোট সমস্যা নিয়ে। এই যে চোট সমস্যা, এটা যাচ্ছেই না, মানে এই সমস্যার সমাধান কে করবে সেটাই আমরা বুঝতে পারছি না। আপনারা জানেন যে ভারত শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ রয়েছে 15ই আগস্ট থেকে। তার আগে আবারও চোট। কার চোট? স্বয়ং ভারতীয় অধিনায়ক শুভমান গিলের চোট। শুভমান গিল গতকাল নেট প্র্যাকটিস করার সময় যখন ব্যাটিং করছিলেন, সেই সময় ডান আঙুলের অনামিকায় চোট পান এবং তারপর তাকে শুশ্রূষা করা হয়। তারপর ফিল্ডিং করতে আসেন, তখন আবার চোট পান। কি হলো? আলটিমেটলি আজকে যে প্রস্তুতি ম্যাচটা ভারতীয় দল খেলছে, সেখানে তিনি নামতে পারলেন না এবং বিসিসিআই অনেকটা দেরিতে স্টেটমেন্ট দিল যে শুভমান গিল আজকে নামছে না, আগামী দুদিন দেখা যাক নামে কি নামে না। মানে যদি ঠিক হয়ে যান তাহলে হয়তো আগামী দুদিনের মধ্যে একদিন হলে অ্যাটলিস্ট নামবেন, আর KL রাহুল ক্যাপ্টেন্সি করবেন তার বদলে আজকের দিনে। তো ওটাই বলার যে এই যে চোটটা, প্লেয়ার তো চোট পাবেই, কিন্তু তাদেরকে সারিয়ে তোলার কাজটা কিন্তু ওই ফিজিওথেরাপিস্ট বা বিসিসিআই মেডিকেল টিম বা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এদের। তো যদি তাড়াতাড়ি সুস্থ না হয়ে ওঠেন, আমি শুধু শুভমান গিলের কথা বলছি না, অন্যান্য যেসব ক্রিকেটাররা চোট পাচ্ছেন, আমরা দেখছি জসপ্রীত বুমরা খেলতে পারলো না এই টেস্ট সিরিজে। তাই ওই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে যে প্লেয়াররা তো চোট পাবেই, প্লেয়াররা চোট পেলে কত তাড়াতাড়ি তাদের ফিট করা যায় সেটাই কিন্তু দেখতে হবে। নিতিন প্যাটেল যখন ছিলেন তখন এতটা সমস্যা কিন্তু হয়নি। তাই বারবার প্রশ্ন উঠছে যে কমলেশ জৈন, যিনি এই মুহূর্তে ফিজিওথেরাপিস্ট, তিনি কি দক্ষ? বা NCA-তে সেন্টার অফ এক্সিলেন্সে যে মেডিকেল টিম কাজ করছে, তারা কি এলিজেবল? প্রশ্ন উঠছে। আশা করব যে সেই প্রশ্নটার উত্তর তারাই দেবেন এবং ভারতীয় দলের ক্রিকেটারদের ফিট অ্যান্ড ফাইন রাখবেন তারা। এই তো গেল শুভমান গিলের খবর। এরপর আসছি হার্দিক পান্ডিয়ার খবরে। দেখুন, গতকাল থেকে প্রচুর খবর শুনছি, আমার কাছেও প্রচুর মেসেজ আসছে। হার্দিক পান্ডিয়া কোথায় যাচ্ছে? হার্দিক পান্ডিয়া কি কলকাতা নাইট রাইডার্সে যাচ্ছে ফাইনালি? এটা অনেকেই করছেন, একটি ওয়েবসাইট অলরেডি করেছেন। তো বিষয় হচ্ছে যে আমরা আজকে সকাল থেকে বেশ কিছু জায়গায় ফোন করি এবং সেখান থেকে যে খবরটা উঠে আসছে, দুটো ফ্র্যাঞ্চাইজি, একটা অবশ্যই কলকাতা নাইট রাইডার্স, আরেকটা চেন্নাই সুপার কিংস। এই দুটো ফ্র্যাঞ্চাইজির মধ্যে T20 ম্যাচ চলছে হার্দিক পান্ডিয়াকে নিয়ে। মুম্বাই দুদিন আগে বলেছিল যে আমাদের সঙ্গে কোনো ফ্র্যাঞ্চাইজির ট্রেড টক হয়নি, কিন্তু সবাই যে সবসময় সত্যি কথা বলছে এটা ভাবারও কোনো কারণ নেই। মানে ওই যে লালমোহন গাঙ্গুলির ভাষায় বলতে গেলে হাইলি সাসপিশিয়াস হার্দিক পান্ডিয়া নিয়ে যা চলছে। গত মরশুমে তার যদি পারফরমেন্স দেখেন, একেবারেই আহামরি পারফরমেন্স ছিল না হার্দিক পান্ডিয়ার। 10টি ম্যাচ খেলেছেন, 10টি ম্যাচের মধ্যে আমি ভুল না হলে ওই 206 কি 205 রান করেছেন। তারপরে আবার উইকেট সংখ্যাটাও আহামরি কিছু নয়, 5-6টি বা 4-5টি উইকেট নিয়েছেন। তাই হার্দিক পান্ডিয়া নিয়ে কিন্তু একটা অসন্তোষ রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার এই যে ট্রেড টক হয়নি, ট্রেড টক কিন্তু হচ্ছে, এটা আমরা জানতে পারছি। যতই মুম্বাই ইন্ডিয়ান্স বলুক, ট্রেড টক হচ্ছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। চেন্নাই সুপার কিংস শিবম দুবে এবং আরও একটি ক্রিকেটারকে ছেড়ে দিতে রাজি আছে। আচ্ছা, কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যেটা জানতে পারছি, ক্যামেরন গ্রিন এবং একজন ভারতীয় ক্রিকেটার, সেটা অগ্নিশ রঘুবংশী নাকি হর্ষিত রানা সেটা জানা যাচ্ছে না, কিন্তু এরকম একটা শর্তে হার্দিক পান্ডিয়াকে নিতে চাইছে। একদম পরিষ্কার, মানে এখানে প্ল্যানটা একদম পরিষ্কার যে কলকাতা নাইট রাইডার্স একটা ক্যাপ্টেন চাইছে। আজিঙ্ক রাহানে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আমরা জানি। তার আগে শ্রেয়াস আইয়ার চ্যাম্পিয়ন করে তাকে ধরে রাখতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তাই এবার ভেঙ্কি মাইসারদের বাজি হার্দিক পান্ডিয়া ইয়ং এবং হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা রয়েছে। গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছে, দুর্ধর্ষ T20 ক্রিকেটার। তাই সব দিক থেকেই কিন্তু হার্দিক পান্ডিয়া পারফেক্ট এবং তার দর যে কোথায় যেতে পারে, 20 থেকে 25 কোটি টাকা যেতে পারে, এটা সবাই জানে। আর সেই জন্য
এই হার্দিক পান্ডিয়াকে সিএসকে যেমনভাবে নিতে চাইছে তেমনভাবে কলকাতা নাইট রাইডার্সও নিতে চাইছে। সিএসকে চাইছে কারণ সিএসকে মহেন্দ্র সিং ধোনির পর হোয়াট নেক্সট, যারা যারা রয়েছেন তারা সেইভাবে ইম্প্যাক্টফুল কিন্তু নয়, আর সেই জন্যই হার্দিক পান্ডিয়াকে তারা চাইছে। তাই ওটাই বলার, মানে অ্যাজ অফ নাও আপনারা যদি আজকে আমাকে জিজ্ঞেস করেন যে হার্দিক পান্ডিয়া নিয়ে কি স্ট্যাটাস, হার্দিক পান্ডিয়া নিয়ে স্ট্যাটাস এটাই বলবো, যখন এই শ্যুটটা হচ্ছে স্টেডিয়াম বুলেটিনের, হার্দিক পান্ডিয়া নিয়ে টি-20 ম্যাচ চলছে। আলটিমেটলি টি-20 ম্যাচ চেন্নাই সুপার কিংস না কলকাতা নাইট রাইডার্স জিতবে, সেটা অবশ্যই সময় বলবে। এর পরের খবর আসবো সিএবি কে নিয়ে। সিএবি কে নিয়ে আপনারা অনেক খবর দেখেছেন এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন মাঝে মধ্যে সিএবি কে সমালোচনা করে অনেক খবর করা হয়, ঠিক আছে, অনেকের স্বার্থ চরিতার্থ করার জন্য খবর করা হয়। তো যাই হোক, আজকে যে খবরটা বলবো সেটা যুগান্তকারী একটা পদক্ষেপ। এই যুগান্তকারী পদক্ষেপটা নিয়েছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। কি নিয়েছেন? সৌরভ গঙ্গোপাধ্যায় যে পদক্ষেপটা নিয়েছেন সেটা হচ্ছে নতুন যুগের সূচনা ঘটাচ্ছে সিএবিতে স্পোর্টস সায়েন্স অ্যান্ড প্লেয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং অ্যাথলিট ম্যানেজমেন্টটাকে তারা প্রফেশনালাইজিং করছে, সিএবি করছে, এবং সেটার জন্য স্পোর্টস সায়েন্স এবং একই সঙ্গে ফিজিক্যাল কন্ডিশনিং ইনফ্রাস্ট্রাকচারকে মডার্নাইজ করছে, এবং এটার জন্য যেটা প্রয়োজন, যা যা প্রয়োজন সব কিছু সিএবি করতে চলেছে। আর এটার জন্য একদম টোটালি মানে ব্যাকরুম স্টাফদেরও কিন্তু পরিবর্তন, মানে ব্যাকরুম স্টাফদেরও কিন্তু একটা টোটাল ইনফ্রাস্ট্রাকচারাল ওভারঅল হবে, এবং এক্ষেত্রে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ এবং একই সঙ্গে ফিজিওথেরাপিস্টে নিযুক্ত হবেন প্রফেশনাল যারা। আর এটাতেও কিন্তু একদম ট্রান্সপারেন্ট আনবায়াসড ওয়েতেই হবে, ঠিক আছে। সেন্টার অফ এক্সেলেন্স থেকে, বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে তারা নিযুক্ত হবেন, এবং এটার উদ্দেশ্য একটাই, যাতে হায়েস্ট লেভেলটা বেঙ্গল ক্রিকেটাররা পায়, হায়েস্ট টেকনোলজির সাহায্যে যাতে বেঙ্গল ক্রিকেটাররা, ভাবি যেসব ক্রিকেটাররা থাকবে বা যারা বেঙ্গলের হয়ে খেলবে তারা যাতে সেই সুযোগ সুবিধাটা পায়। এবং এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক সিদ্ধান্ত সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে। সুবিধা দিচ্ছেন তিনি, সুবিধাটাকে নিতে হবে এবং সেটাকে কাজে লাগাতে হবে, সেটাকে এক্সিকিউট করতে হবে। তবে সিএবির এই পদক্ষেপ, এই ইনিশিয়েটিভকে স্যালুট, এবং আগামীতে আরও সৌরভ গঙ্গোপাধ্যায় বা তার মতো বা তার ছত্রছায়া থেকে কোনো ক্রিকেটার যদি উঠে আসতে পারে এই পদক্ষেপের থ্রু দিয়ে, তাহলে এর থেকে ভালো আর কী বা হতে পারে। আসলে সমালোচনা করলে না সব কিছুর সুরা হয় না, মাঝে মাঝে প্রশংসাও করতে হয়। নিজের যে ঘরের ক্রিকেট সংস্থা, রাজ্য ক্রিকেট সংস্থা, তার সমালোচনা তো অনেকেই করছেন, কিন্তু তার প্রশংসা এক্ষেত্রে দাবি রাখে, এবং আগামীতে যদি 2-3টে ক্রিকেটার, ভালো ক্রিকেটার উঠে আসে, তাহলে কোথাও গিয়ে এই পদক্ষেপটার কথা কিন্তু বলা হবে যে এই পদক্ষেপটা কোথাও না কোথাও গিয়ে সাহায্য করেছিল ক্রিকেটারদের আরও ধারালো করতে। সিএবি নিয়ে তো কথা বললাম, এবারে আসছি বিগ বস নিয়ে। না, বিগ বসে আমি যাচ্ছি না, তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বিগ বসের সঞ্চালকের ভূমিকায় একদম নয়া অবতারে। এর আগে একটি রিয়েলিটি শো তিনি করতেন, সেটা ম্যাসিভ হিট শো ছিল। তবে এই বিগ বসে আজকে যেখানে ইভেন্ট রয়েছে, সেই তাজ বেঙ্গলে আমাদের প্রতিনিধি আয়ুষী রয়েছে। আমি জানতে চাইবো আয়ুষীর কাছে, আয়ুষী, সৌরভ গঙ্গোপাধ্যায় বিগ বসের সঞ্চালক, বড় খবর। এর আগে যে শো তিনি সঞ্চালনা করেছেন সেটা ম্যাসিভ হিট ছিল। এবারে তোমার কি মনে হচ্ছে আজকের ইভেন্ট থেকে বিগ বস কি হয়ে উঠতে পারবেন সৌরভ গঙ্গোপাধ্যায়? কি দেখছো সেখানে? হ্যাঁ দেখো জয়দা, দাদা মানেই দাদাগিরি, আর দাদাগিরি মানে দাদা। প্রায় 10-15 বছর ধরে আমরা যে দাদাগিরি দেখে বড় হয়েছি, অন্তত আমি যে দাদাগিরি দেখে বড় হয়েছি, সেখানে দাদাগিরি মানেই দাদা, অর্থাৎ সৌরভ গাঙ্গুলি। তবে এখন কিন্তু আর দাদাগিরির পর্দায় সৌরভ গাঙ্গুলি, আমাদের দাদাকে দেখা যাবে না। তবে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ দাদার কিন্তু ঠিকানা বদল হয়েছে। এবার একেবারে নতুন রূপে, নতুন শোতে দাদা অর্থাৎ
সৌরভ গাঙ্গুলিকে আমরা দেখতে পাবো। বিগ বস বাংলার সঞ্চালনা করতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। কিছুদিন আগেও একটা প্রোমো খুব ভাইরাল হয়েছিল যে বিগ বস বাংলা আসতে চলেছে, যেখানে একটা ট্যাগলাইন দুর্গ জয় সহজ নয়, একটা ট্যাগলাইন দিয়ে একটা ভিডিও আপলোড করা হয়েছিল, সেটা ভাইরালও যায়। তারপর থেকেই বেশ গুঞ্জন ছড়িয়েছিল কবে থেকে শুরু হচ্ছে বিগ বস বাংলা, সেটা নিয়ে একটা অ্যান্টিসিপেশন তৈরি হয়েছিল। তবে সেই অ্যান্টিসিপেশনের কিন্তু ইতি, কারণ 30শে আগস্ট থেকে কিন্তু স্টার জলসা এবং হটস্টার এই দুটো জায়গায় আমরা সৌরভ গাঙ্গুলি আমাদের দাদাকে বিগ বস বাংলার সঞ্চালক হিসেবে পাবো। আজকে ছিল বিগ বস বাংলার প্রেস মিট, সেখানে আমরা দাদার সঙ্গে কথাও বলি এবং আমার একটা প্রশ্ন ছিল, বিগ বস মানে একটু ঝগড়াঝাটি ঝামেলার পরিবেশ, আর আমাদের যিনি দাদা সৌরভ গাঙ্গুলি, অবভিয়াসলি হি ইজ ভেরি চার্মিং অ্যান্ড উইটি, বাট খুব শান্তিপ্রিয় মানুষ। তো তিনি কি করে ঝামেলা সামলাবেন, তার উত্তরে তিনি বলেছেন যে তাবর বলারদের যখন তিনি সামলাতে পেরেছেন, বিগ বসের যারা কন্টেস্টেন্ট আসবেন তাদেরও নিশ্চয়ই তিনি সামলাতে পারবেন। অর্থাৎ আমাদের আর বেশি দিন না, ব্যাস 30শে আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ তারপরেই কিন্তু আবার ছোট পর্দায় আমরা আমাদের প্রিয় দাদাকে প্রায় প্রত্যেক দিনই দেখতে পাবো। প্রায় প্রত্যেক দিন বললাম কারণ বিগ বসের যে শোয়ের ফরম্যাট সেটা হয় সোমবার থেকে শুক্রবার পর্যন্ত যারা কন্টেস্টেন্টস রয়েছে তাদের লাইভ ফিড আমরা দেখতে পাবো, এবং স্যাটারডে সানডে অর্থাৎ উইকেন্ডে কিন্তু সঞ্চালনা করবেন সৌরভ গাঙ্গুলি। জয়দা, দেখুন, সৌরভ নিয়ে কথা বললাম, সৌরভের এই বিগ বস সাফল্য পাবে এইটুকু আমরা আশা রাখি। তবে সৌরভের সঙ্গে সঙ্গে এবার গ্রেগ চ্যাপেলের কথাও বলতে হবে। মানে সৌরভ আসলে চ্যাপেল কোথাও গিয়ে চলে আসেন, এটাই মানে এর আগেও আমরা দেখেছি। গ্রেগ চ্যাপেলের কথা বলতে গেলে বলতে হয়, একটা মানুষের সব কিছু তো খারাপ হতে পারে না। তিনি দুর্ধর্ষ টেস্ট ক্রিকেটার ছিলেন, তবে কোচ হিসেবে বিতর্ক রয়েছে, বিতর্ক থাকবে, সেই বিতর্ক নিয়ে আজকে কোনো কথা বলবো না। আজকে কথা বলবো চ্যাপেল ফাউন্ডেশন নিয়ে। এটা গ্রেগ চ্যাপেলের অন্য রূপ। আমরা জানি যে তার জন্মদিন 78তম জন্মদিন গিয়েছে, এবং তার এই যে চ্যাপেল ফাউন্ডেশন সেটা কিন্তু অনেক ঘর ছাড়া যারা রয়েছেন, যারা খেতে পান না, তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছেন। তারা যাদের কোনো ঘর নেই, সেই মানুষদের, মানে সেই অস্ট্রেলিয়ার সেই মানুষদের এই চ্যাপেল ফাউন্ডেশন লুক আফটার করছে। তাই অবশ্যই এটা নোবেল কজ, এবং গ্রেগ চ্যাপেল যাই হোক না কেন মানুষ হিসেবে হয়তো ভালোই, এবং সেই জন্য তার এই উদ্যোগ তাকে সাধুবাদ জানাতে হয়। এবং এটা আজকের এই চ্যাপেল ফাউন্ডেশন আজকের প্রতিষ্ঠান নয়, এটা কিন্তু বেশ কিছু বছর ধরেই চলছে, এবং অস্ট্রেলিয়ার যারা গৃহহীন রয়েছেন এবং যারা দরিদ্র রয়েছেন তাদেরকে কিন্তু দারুণভাবে সাহায্য করছে। আর গ্রেগ চ্যাপেল নিজে বলছেন ক্রিকেটীয় কীর্তি সব কিছু চাপা পড়ে যাবে এই চ্যাপেল ফাউন্ডেশনের সামনে। তাই ওই যে গ্রেগ চ্যাপেলের ক্রিকেটীয় কীর্তি, তিনি নিজে সেটাকে সাইডে রাখছেন, এবং এই ফাউন্ডেশনের যেসব কর্মসূচি সেটাকে আগে রাখছেন। এটাও কিন্তু গ্রেগ চ্যাপেলের আরেকটা রূপ। হয়তো গ্রেগ চ্যাপেল নিজের সেই ক্রিকেটীয় কেরিয়ার মানে আমি শুধুমাত্র টেস্ট ব্যাটার হিসেবে গ্রেগ চ্যাপেলকে দেখছি না, কোচ হিসেবেও দেখছি। সেই ক্রিকেটীয় কেরিয়ারকে ছাড়িয়ে অনেকটা দূর, অনেকটা এগিয়ে গিয়েছেন, এবং আজকে তার এটাই উপলব্ধি। আজকে আবারও একটা ট্রিভিয়া নিয়ে আসছি। সচিন সৌরভ ওপেনিং পার্টনারশিপ নিয়ে অনেক লেখালেখি হয়েছে, এবং আমরা অনেক কিছু জানি এই ওপেনিং পার্টনারশিপ কতটা সাকসেসফুল সবই জানি। আপনারা যদি গুগল সার্চ করেন তখন দেখবেন যে এই যুগলবন্দি 8000-এর উপর রান করেছে। তো সেটা তো স্ট্যাট, সেটা তো আপনারা জানেন, মানে ওটা যারা জানেন না তারা গুগল সার্চ করলে জেনে যাবেন। কিন্তু বিষয় হচ্ছে, যেটা অনেকে জানেন আবার অনেকে জানেনও না, সেটা বলে রাখি। এই যে ওপেনিং পার্টনারশিপ, এটা শুরু হলো কবে থেকে? 1996 সালে নিয়ে যাচ্ছে আপনাদের। 1996 সাল টাইটান কাপ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ত্রিদেশীয় টুর্নামেন্ট। জয়পুরে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচ, মানে দুর্গাপুজোর পরেই হয়েছে সেই ম্যাচটা। সেই ম্যাচে প্রথমবার সচিন টেন্ডুলকার এবং সৌরভ গঙ্গোপাধ্যায় ওপেনার হিসেবে আসে, এবং 126 রানের ওপেনিং পার্টনারশিপ হয়। ম্যাচটা ভারত হেরে যায়, তবে একটা যুগের সূচনা করে দিয়ে যায় যে সচিন আর সৌরভের
ওপেনিং পার্টনারশিপটা চোখ খুলে দেয় যে আগামীতে ভারতীয় ক্রিকেটের ওপেনার্স এই সচিন সৌরভই, ওডিআই ক্রিকেটে অবশ্যই। আর সেদিন আমার মনে পড়ছে রবি শাস্ত্রী কমেন্ট্রি বক্সে একটা কথা বলেছিলেন, মানে আজকের দিনে ভাবলে এটা অবাকই লাগে। তারপরে মানে মাঝে রবি শাস্ত্রী সৌরভের মধ্যে একটা ঠান্ডা লড়াই দেখেছি। তবে রবি শাস্ত্রী সেদিন বলেছিলেন যে সৌরভের মতো প্রতিভাকে নিচে নামানোর কোনো মানেই হয় না, সৌরভের মতো প্রতিভাকে সবসময় ওপেন কোর্টে পাঠানো উচিত। তারপর কি হলো, তারপরে দেখলাম যে সব কালজয়ী পার্টনারশিপ, সেটা নিদাহাস ট্রফি হোক, সেটা কি বলবো ওপেনিং পার্টনারশিপ সচিন সৌরভ মনে করলেই মানে একটা নস্টালজিয়া ফিল হয়। এবারে বলছি যে এখানে একটা গল্প রয়েছে। গল্পটা কি? সচিন স্ট্রাইক নিতেন না, সৌরভই স্ট্রাইক নিতেন। সচিন যে স্ট্রাইক নিতেন না এটার পিছনে একটা বাহানা দিতেন, এবং যখন তিনি ফর্মে থাকতেন, যখন অফ ফর্মে থাকতেন, দু ক্ষেত্রেই তার বাহানা একদম রেডি থাকতো সচিনের। অনেক সময় সৌরভ নন স্ট্রাইকিং এন্ডে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, হাসতেন, কিন্তু সচিনকে কোনোভাবেই টলানো যেত না। তিনি বলতেন যেটা, যখন ফর্মে থাকতেন তিনি বলতেন যে এখন যখন ফর্মে আছি দাদা, তখন এটাকে ঘেটে লাভ নেই, যেমন চলছে চলুক, আমি নন স্ট্রাইকিং এন্ডেই থাকব। আবার যখন অফ ফর্মে থাকতেন তখন দাদাকে বলতেন সচিন যে এখন আমি অফ ফর্মে আছি, তাই বেশি চাপ নিতে পারছি না, তো চাপ মুক্ত থাকার জন্য আমি নন স্ট্রাইকিং এন্ডে থাকব। তো সচিন সৌরভের গল্প এরকম অনেক রয়েছে। আজকে এই গল্পটা শেয়ার করলাম যে সচিন সৌরভের এত সাকসেসফুল ওপেনিং জুটি, সবসময় সৌরভ স্ট্রাইক নিতেন কেন, সচিন কেন নন স্ট্রাইকিং এন্ডে থাকতেন। সচিনই, সৌরভও পরবর্তীতে বলেছেন যে সচিনের সঙ্গে ব্যাট করার সুবাদে তার যে লেভেল অফ ক্রিকেট সেটাও অনেকটা ডেভেলপ হয়েছে। তবে স্ট্রাইক নেওয়ার ক্ষেত্রে সবসময় দাদা এগিয়ে যেতেন এবং সচিন নন স্ট্রাইকিং এন্ডে থাকতেই পছন্দ করতেন। আজকে স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।